কথাটুকু শেষ করে সুপ্ত ঘুরে দাঁড়াতে আরসালানের মুখোমুখি অবস্থান পায়। আরসালান লম্বায় প্রায় সুপ্তর সমান হওয়ায় চোখে চোখ পড়ে দুজনের। সুপ্তের দৃষ্টি কাঠগড়া থেকে কঠোর সুপ্তর দৃষ্টি কঠোর থেকে কঠোর হয়ে ওঠে। আরসালান ঘাড় ঘুরিয়ে ত্রয়ীর পানে ত্রয়ীর পানে তাকায়। এতক্ষণে আদালত সহ সকলে প্রস্থান করেছে। আরসালান ত্রয়ীর দিক থেকে দৃষ্টি সরিয়ে সুপ্তর দিকে তাকিয়ে বলে, বউ সুরক্ষিত আছে ভেবে কোথায় হাঁপ ছেড়ে বাঁচবি, তা না কেস লড়তেও চলে এসেছিস। এবার ভাব, মেয়েটার জায়গায় সত্যি সত্যি তোর বউ থাকলে এমন হতো? জাস্ট ইমাজিন। সুপ্ত আচমকা আরসালানের কলার চেপে ধরে, অগ্নি দৃষ্টি রাখে আরসালানের ধূসর রক্ষিতে, ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে, ফর্মাল ড্রেস আপ কথাবার্তার কারণে যদি তোর মনে হয় আমি খুবই নাজুক, তবে তোর মনটাকে খুলে ডাস্টবিনে ফেলে দিস। সুপ্ত একবার ত্রয়ীর দিকে চায়, তারপর বলে, আর গোলাপ নমনীয় হলেও তার আশেপাশে তীক্ষ্ণ সুচারু কাঁটার বিস্তার থাকে আরসালান, আর সেই কাঁটা হলাম আমি। মাইন্ডেড। আরসালানের কলার ছেড়ে দিয়ে সুপ্ত ত্রয়ীর নিকট আসে, তারপর ত্রয়ীর হাত শক্ত করে মুঠোয় বন্দি করে নিয়ে বেরিয়ে আসে আদালত থেকে। ডক্টর কিরণ, আদালতে কেন আপনি মিথ্যা বয়ান দিলেন? আপনার একটা কথা মেয়েটাকে ন্যায় পাইয়ে দিত। সুপ্তের শক্ত কণ্ঠে বলার রাগ মিশ্রিত বাক্য শুনে থামে ডক্টর কিরণ, তারপর কিরণ চোখে তাকায় সুপ্তর পানে। সুপ্তর সাথে থাকা ত্রয়ী যেন মুখে তালা লেগে গেছে। দু চোখ মেলে দেখা ছাড়া এই মুহূর্তে সব বিষয় সে অক্ষম। সে সুপ্তর পানে তাকিয়ে একবার আরেকবার ডক্টর কিরণের পানে তাকায়। ডক্টর কিরণের মুখে অপরাধের ছেয়ে গেছে। সুপ্তের উদ্দেশ্যে কিছু বলবে, তখনই সুপ্তের পেছনে তাকিয়ে তার দৃষ্টি সতর্ক হয়ে আসে, চোখে মুখে গম্ভীর হয়ে আসে নিমিষেই। সুপ্ত সবটা খেয়াল করে সূক্ষ্মভাবে। ডক্টর কিরণ মুখে গাম্ভীর্য ফুটিয়ে বলে ওঠেন, মিথ্যা, যা সত্য আমি তাই বলেছি সুপ্ত। নাও আই ডোন্ট টক টু ইউ অ্যাবাউট ইট। কথা কনা বলে ডক্টর কিরণ দ্রুত হেঁটে গাড়ির নিকট আসেন, তারপর চটজলদি সে চলে যায় ওখান থেকে। ওনার উচ্চারণে সুপ্ত বেশ ভাবিয়ে তোলে। হঠাৎ চট করে পেছনে তাকায় সুপ্ত, দৃষ্টিগোচর হয় ফর্মাল ড্রেসআপ থাকা নিঝুমকে। নিঝুমের মুখে দুশ্চিন্তার ছাপ। সুপ্তের নিকট এসে সে দুঃখ প্রকাশ করে বলে ওঠে, আপনি মেয়েটিকে ন্যায় বিচার দিতে পারলেন না স্যার, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্যার। নিঝুমের কথার মাঝে যেন খোঁচা লেপটে। সুপ্ত অবাক হয়, মানুষের আচরণ বদলাতে সময় লাগে না। সুপ্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ত্রয়ী আপনার সাথে আমার কিছু কথা আছে, অফিসে থাকবেন। আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি। কে নিয়ে সুপ্ত বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে তুলনায় আজকে গাড়ি বেশ জোরে চালাচ্ছে সুপ্ত। ত্রয়ী সুপ্তর পানে চেয়ে সতর্ক কণ্ঠে বলে ওঠে, গাড়ি আস্তে চালান সুপ্ত। সত্য আরও কিছু দূর যাওয়ার পর গাড়ি বেগ সামান্য কমায়। সুপ্তর পানে দৃষ্টি রেখে ত্রয়ী মিহি কণ্ঠে বলে ওঠে, আপনার কি মনে হয় ওরা সকলে মিলে রিপোর্ট গায়েব হওয়ার পিছনে কার হাত আছে? আপনার অ্যাসিস্ট্যান্টের হাত নেই তো? আবার মেয়েটা কেমন? বাড়িতে এসে পড়েছি নাভো। সুপ্তের কথায় ত্রয়ীর দিকে তাকিয়ে গেটের সামনে এসে গাড়ি থেমেছে। ত্রয়ী ধীরে সুস্থে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। সুপ্ত তখনও সামনে তাকিয়ে, কি এক জড়তা তাকে তার প্রাণের শরীর প্রাণেও তাকাতে দ্বিধান্বিত করছে। ত্রয়ী গাড়ি থেকে নেমে সুপ্তর দিকে তাকায়। ত্রয়ী মায়াময় কণ্ঠে ডেকে ওঠে, সুপ্ত, আমার দিকে তাকান না। ত্রয়ীর কণ্ঠে প্রেমময় আবদার ফেলার সাধ্য সুপ্তর নেই, বরং না মানলেই যেন ঘোর পাপ। সুপ্ত নিজের ভেতরে সমস্ত রাগ অনুভূতি সুপ্ত রাখার চেষ্টা করে। সুপ্তর পানে তাকায়, তার দিকে কিছুক্ষণ তাকিয়ে ত্রয়ী বলে ওঠে, রেগে গিয়ে কিছু সমাধান করা যায় না। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, প্রশ্নের উত্তর খুঁজুন। ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। কেয়া মেয়েটাও তার ন্যায় পাবে। সুপ্ত ত্রয়ীর দিকে অনিমেষ চেয়ে পলক ফেলে, বোঝায় ঠিক আছে। ত্রয়ী স্মিত হেসে বলে,
আজকে কি মিহিকে আংটি পরাতে আসবে? আপনি তাড়াতাড়ি আসবেন, পিঙ্কু আপনাকে মিস করবে। এতটুকু বলে থামে ত্রয়ী। তারপর সময় নিয়ে মিহি কণ্ঠে বলে, আর আমিও। তাড়াতাড়ি আসবেন। আসি। কথা শেষ করে কয়েক সেকেন্ড সুপ্তর পানে তাকিয়ে ত্রয়ী গেটের ভেতরে প্রবেশ করে। ত্রয়ী চোখে সম্মুখ থেকে অদৃশ্য হয়ে যেতেই সুপ্তর চেহারা ফের শক্তপোক্ত হয়ে ওঠে। গাড়ি ঘুরিয়ে সে অফিসে এসে পৌঁছে নিঝুমের নাম্বারে ডায়াল করে বলে, আমার কেবিনে আসুন। কথাটুকু বলে ফোন কেটে দেয় সুপ্ত। তার 5 মিনিটের মাথায় নিঝুম এসে উপস্থিত হয়। সুপ্ত তখন বাইরে তাকিয়ে যানবাহনের ব্যস্ত চলাচল অবলোকন করছিল। নিঝুমের পায়ের শব্দ পেয়ে না ফিরেই সে প্রশ্ন করে। আসল রিপোর্টটা কী জন্য সরিয়েছেন? নিঝুম চমকে উঠে ভ্রু কুঁচকে বলে, এটা আপনি কি বলছেন স্যার? আমি কেন আসল রিপোর্ট সরাবো? ডোন্ট ট্রাই টু বি টু ক্লেভার। আই নো ইউ আর দ্য মেইন কালপ্রিট। আর শালানের গোলামি কেন করছেন? নিঝুম এমন করে সুপ্তর পানে তাকায় যেন তার নামে বড়সড় কোনো মিথ্যে বলা হয়েছে। ক্ষণকাল ব্যয় হতে অট্ট হেসে ওঠে সে। সুপ্ত শিথিল ভ্রুজোড়া কুঁচকে আসে তাতে। নিঝুম হাসি থামিয়ে বলে, মানতেই হবে আপনি বেশ চতুর। তবে কি লাভ? হারার ট্যাগ তো লেগে গেল না? আপনাকে আমি পুলিশে দেব। একটা মেয়েকে ন্যায় বিচার পাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছেন আপনি। আপনার জন্য সে বিনা দোষে শাস্তি পাওয়ার পথে। সুপ্তের কথায় নিঝুমের ঠেটের কোণে বাঁকা হাসির রেশ ফুটে ওঠে। ধীরে ধীরে সেটা বেড়ে আসে। নিঝুমের সুপ্তের কাছাকাছি এসে দাঁড়ায়। তারপর ফিসফিসিয়ে বলে ওঠে, কাকে পুলিশ ধরে নিয়ে যায় সেটাই দেখার পালা স্যার। নিঝুম কথাখানা বলার পর দরজার কাছে আসে। সুপ্তর দিকে বাঁকা এসে দরজা নক করে। সুপ্ত সতর্ক কণ্ঠে বলে ওঠে, হোয়াট আর ইউ ডুইং? সি হোয়াট আই ডু? আরশিতে নিজেকে শেষবারের মতো পর্যবেক্ষণ করে উঠে দাঁড়ায় ত্রয়ী। অরেঞ্জ কালারের কাঞ্জিবরম শাড়ি, আঁচলটা সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছে। দীঘল কেশল মুক্ত আজকে, কপালে ছোট্ট কালো টিপ আর হাতে একগুচ্ছ সাদা চুড়ি পরে নেয়। তারপর ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখতেই দেখে 7টা বেজে গেছে অলরেডি। দ্রুত চোখে কাজল লেপটে বেরিয়ে আসে রুম থেকে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মিনির হবু শ্বশুর বাড়ি থেকে আসা লোকদের উত্তর দৃষ্টি বোলায় তৈ। আশ্চর্যজনকভাবে শয়নকে সেখানে উপস্থিত না দেখে অবাক হলেও মনে মনে হাঁপ ছেড়ে বাঁচে ত্রয়ী। চন্দ্রার পাশে এসে দাঁড়াতেই এক পশলা প্রশংসা কুড়ায় সে। চন্দ্রাকে দেখে ভ্রু উঁচিয়ে বলে ওঠে, মানতে হবে আমার ভাইয়ের চয়েস 100-তে 200। এই রঙের শাড়িটি কি সুন্দর লাগছে তোমায় ভাবি। বাই দ্য ওয়ে, তোমার উনি কখন আসবে? নিনি কিন্তু ভাইয়াকে ছাড়া আন্টি পরবে না। ত্রয়ী কিছু বলবে তার আগে মিনির মাঝে বিস্ফোরণ কণ্ঠ ভেসে আসে। চন্দ্রা ও ত্রয়ী দৌড়ে ওনার নিকট আসে। মিনির মা টিভিতে খবর দেখছেন, সেখানে বলা হচ্ছে, কেয়া নামে মেয়েটি যে নিজেকে আসলান চৌধুরীর ধর্ষণের শিকার বলে দাবি করছিল সে আত্মহত্যা করেছে। ত্রয়ী সুসংবাদ শুনে বিস্ময়ে মুখে হাত দেয়। আকস্মিক এমন দুঃসংবাদ পেয়ে ত্রয়ী পিলে চমকে ওঠে। অনুশোচনা, অপরাধবোধ একসাথে গ্রাস করে ফেলে তাকে। কানে ভেসে আসছে, অ্যাডভোকেট সুপ্তি রেহনওয়াজের তার কেসটা হেরে যাওয়ার কি মেয়েটাকে আত্মহত্যা করতে বাধ্য হলো। ত্রয়ী আর কিছু না শুনেই ঘুরে দাঁড়ায়। যন্ত্রমানবের ন্যায় হেঁটে কয়েক কদম সামনে এগোতে কর্ণগোচর হয়। ব্রেকিং নিউজ, এই খবর পাওয়া গিয়েছে অ্যাডভোকেট সুপ্ত রেহনওয়াজের তার সহকর্মী নিঝুমকে ধর্ষণের চেষ্টা করার আটক করেছেন। ব্যক্তিগতবান লিয়াজ সুপ্তিও রেওয়াজকে ধর্ষণের চেষ্টা করার গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ স্টেশনে টিভি থেকে আওয়াজটা কানে ভেসে আসতেই হাত মুঠো করে চোখ বন্ধ করে নেয় সুপ্ত।
জেলের ভেতরে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে সে, পরনে সাদা শার্ট, ময়লা দেওয়ালে লেগে আছে, চোখ লাল হয়ে আছে রাগে। মুহূর্তেই কানে ভেসে আসে ইন্সপেক্টরের কটাক্ষপূর্ণ বাক্য। রেপ কেসে ওকালতি করার উল্লেখ যখন নিজেই তার এটিপেস্টেন রেপ করার চেষ্টার গ্রেপ্তার হয়েছে। কথাটা কর্ণকুহরে পৌঁছানোর পর হাত শক্ত মুঠোয় আগলাতে হয়ে আসে সুপ্তের। কথাটুকু কর্ণকুহরে পৌঁছানোর পর শক্ত হাতের মুঠো আলগা হয়ে আসে সুপ্তের। দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে মাথা ঠেকিয়ে দেয় সে। নেত্র দুটো বন্ধ করার কিছু সময়ের পরই কানে নুপুরের রিনরিনে আওয়াজ এসে ঠেকে। চট করে চোখ মেলে তাকায় সুপ্ত। ঘাড় ঘুরিয়ে তাকাতেই কারাগারের লৌহ নির্মিত কপাট ধরে দাঁড়ানো রমণী স্পষ্ট হয়ে ওঠে তার অক্ষিকোটরে। কমলা রঙের শাড়ি পরিহিত রমণী যে স্বয়ং তার সহধর্মিণী সেটা মস্তিষ্ক বুঝে ওঠার পরেও সেভাবে ঠায় বসে রয় সুপ্ত। এক দৃষ্টিতে তাকিয়ে রয় কপাটে ধরে তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকা তার একান্ত ব্যক্তিগত রমণীর পানে। ত্রয়ী কারাগারের কপাট থেকে সরে এসে ইন্সপেক্টরের সামনে এসে দাঁড়ায়, শক্ত কণ্ঠে বলে ওঠে, আমি ওনার সাথে কথা বলতে চাই, আমাকে ভিতরে যেতে দিন। আমার স্বামী, আমাকে ওনার সাথে কথা বলতে দিন। কারাগারের দরজা খুলে দিন জলদি। এসো, তুমিও এসো। দোষারোপ ভর্তি ঝাঁঝালো বাক্য শোনাতে এত তাড়া? জেলের মধ্যে চলে এসো, আমি এখন তোমার সামনে। সে এনিথিং ইউ ওয়ান্ট। আপনি উঠে আমার সামনে আসুন। আমি একদিন বলেছিলাম সুপ্ত, হয়তো আপনি শুনেননি, যেদিন আপনার শুদ্ধ হৃদয় আমার হৃদয়ের নিকট শুদ্ধ হয়ে উঠবে, সেদিন থেকে যাই হোক না কেন আপনার শুদ্ধতা, আপনার পবিত্রতা আমি চোখ বুজে স্বীকার করব। আপনার চোখে আমি কোনো অপরাধের ছাপ দেখছি না সুপ্ত। আপনি শুদ্ধ, ঠিক এই আপনার শুভ্র ষাঠের মতন। আমি আপনাকে ভালোবাসি সুপ্ত। যেই মুহূর্ত থেকে আপনি কবুল বলে আমাকে আপনার স্ত্রী রূপে স্বীকার করেছেন, আমি আপনাকে ভালোবাসি। আপনি আপনার রাগ মিশ্রিত কণ্ঠ, আপনার যত্নশীল আচরণ, আপনার ঘুমন্ত মুখশ্রী, আপনার মুখে মিশ্রিত বেশরম শব্দ আমি ভালোবাসি। আমি গোটা আপনাকেই ভালোবাসি সুপ্ত রেজওয়ান। আপনি একবার বলুন, আপনার সাথে বলা সব মিথ্যে, শুধু একবার বলুন। মিথ্যে? আমি তাকে স্পর্শ করার চেষ্টাও করিনি, ট্রাস্ট মি। আই ট্রাস্ট ইউ। আমি জানি এসব ওই আরসলান চৌধুরী করেছেন, নিঝুম মেয়েটা হাত মিলেছে ওর সাথে। ত্রয়ী সুপ্তর বুকে থেকে মাথা ওঠায়। বুকের কাছে সাদা শার্ট ভিজে ফর্সা পুরুষালী দেহে ফুটে উঠেছে। সুপ্ত এক পলক সেদিকে চায়, তারপর ত্রয়ীর কপলে লেগে থাকা অশ্রু মুছে দেয় সন্তর্পণে। ত্রয়ীর গালে হাত রেখে বলে ওঠে, আমার বাঘিনীর চোখে অশ্রু মানায় না, তার চোখের অগ্নিদৃষ্টি আমার সর্বাপেক্ষা প্রিয়। আপনি এখান থেকে কিভাবে বের হবেন? সকলে আপনার নামে বাজে মন্তব্য করছে। সত্যের পথে চললে বাধা আসবেই ত্রয়ী। এই কারাগার কিংবা এই মিথ্যা অপবাদ আমার চরিত্রে কোনো প্রকার কলঙ্ক লাগাতে অক্ষম। জাস্ট তোমাকে একটা কাজ করতে হবে, মন দিয়ে শুনো। ত্রয়ী থানা থেকে বেরোতেই সামনে একটা গাড়ি এসে থামে। বাড়িতে টিভিতে এমন নিউজ শোনার পরপরই ছুটে থানায় এসেছে একা। পেছন থেকে চন্দা বা বর্ণ ডাকলেও শোনেনি সে। বাইরে বেরিয়ে রিক্সা নিয়ে থানায় এসেছে সে। থানা থেকে বেরিয়ে রিক্সার জন্য অপেক্ষা করছিল সে, কিন্তু আকস্মিক একটা বড়সড় গাড়ি তার সামনে এসে থামলেই চমকে যায় সে। সতর্ক চোখে তাকিয়ে কিছু বুঝে ওঠার আগে কয়েকজন লোক তার মুখে স্প্রে করে। ত্রয়ী মুহূর্তে অবচেতন হয়ে ঢলে পড়ে। লোকগুলো তাকে গাড়িতে উঠিয়ে রওনা দেয় তাদের গন্তব্যে। চোখে মুখে সজোরে পানি ছিটে পড়তেই চোখ মুখ কুঁচকে ফেলে ত্রয়ী। পরক্ষণে দৃষ্টি মেলে সামনে তাকাতেই অবাক হয়ে ওঠে তার চিত্ত। বিশাল মহলের ন্যায় অট্টালিকার সামনে সে।
গাড়ি থেকে ধীরে সুস্থে নামে ত্রয়ী। আশেপাশে চোখ বুলিয়ে কিছু লোক দাঁড়িয়ে থাকতে দেখে অগ্নিদৃষ্টিতে তাদের দিকে তাকায় ত্রয়ী। মুখশ্রী রাগের রক্তিমায় ছেয়ে ওঠে, রাগে গর্জে উঠে বলে ওঠে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এটা কারা আপনারা? একজন লোক নতমস্তকে তার সামনে এসে দাঁড়ায়, বলে ওঠে। কথাখানা শেষ করে লোকটি পুনরায় নিজের স্থানে দাঁড়াতেই এতক্ষণ অন্ধকারে ছেয়ে থাকা মহলের সামনে সমস্ত বাড়ি জ্বলে ওঠে। বাতিগুলো অনেকটা ল্যাম্পপোস্টের মতো একের পর একটি করে বসানো। তীব্র আলোয় চোখ বন্ধ করে নেয় ত্রয়ী। সামনে দৃষ্টি রাখতে গোলাপের পাপড়ি নির্মিত রাস্তায় নজরে আসতেই যা এতক্ষণ অন্ধকারে হেতু বোঝা যায়নি। ত্রয়ী সকলের দিকে তাকিয়ে আক্রোশ নিয়েই বলে ওঠে, আপনাদের হুজুর মাই ফুট! কথাখানা শেষ করে ত্রয়ী অদূরে বিশাল গেটের দিকে যেই যাবে অমনি আরেকটা লোক এসে গম্ভীর আওয়াজে বলে ওঠে। ত্রয়ী রাগে দাঁতে দাঁত চেপে গোলাপি পাপড়ি নিমৃত রাস্তায় পা রাখে। কোমল পাপড়িতে পা দিয়ে ত্রয়ীর ভেতরে কোদের বহ্নি জ্বলে ওঠে দাউ দাউ করে। বেশ কয়েক কদম হাঁটতে মহলের ড্রয়িং রুমে পৌঁছায় ত্রয়ী। দৃষ্টিতে ভেসে ওঠে রাজকীয় আসনে বসে থাকা আরসালানের চেহারা। ত্রয়ীর ভেতরে ক্রোধের আরও বেড়ে দ্বিগুণ হয়। ত্রয়ী এসে তার সামনে দাঁড়াতেই আরসালান আপাদমস্তক একবার তাকে দেখে নেয়। সেই রংটা ত্রয়ীকে একটু বেশি মানিয়েছে বলে মনে হয় আরসালানের। খোলা কেশে কোমল ছাড়িয়েছে চোখের অগ্নিদৃষ্টি, এই যেন সবচেয়ে অপরূপা রমণী। আরসালান মুগ্ধ কণ্ঠেই বলে ওঠে, এই রাজকীয় সামগ্র কেমন লাগলো ত্রয়ী মেহরাজ? ঘৃণিত ব্যক্তি যদি পায়ের তলায় গোলাপের পাপড়িও ছড়িয়ে রাখে তবু কাটার মতন সুচালো মনে হয়। ত্রয়ীর মুখে তেজপূর্ণ বাক্য শুনে আবেশে চোখ বুঝে নেয় আরসালান। ত্রয়ী ভ্রু কুঁচকে তাকায়। স্বামী কারাগারের ভেতরে, আমার কাছে এই মুহূর্তে বন্দি তুমি, নারী অবলা তুমি, অথচ কণ্ঠে এত তেজাম। ইমপ্রেসড। ত্রয়ী আরসালানের মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা দেখে তীক্ষ্ণভাবে তাকায়, তারপর বলে ওঠে, আমার তেজের কারণ আমার স্বামী নয় যে উনি না সাথে থাকলে আমি দুর্বল হয়ে পড়ব। আর পুরুষের কি এত অহংকার যখন তার সৃষ্টি অবলা নারীর গর্ভে হয়? আরসালান তার দাড়ির ওপর হাত বুলিয়ে ত্রয়ীর উদ্দেশ্যে বলে ওঠে, নামের মতনই তোমাকে বর্ণনা করার জন্য সৌন্দর্য, বুদ্ধিমত্তা ও সাহিত্যিকতা তিনটি শব্দ আবশ্যক। নিজের নামে প্রশংসা শোনার পর বুকে হাত গুজে নেয় ত্রয়ী। শক্ত কাট কাট কণ্ঠে বলে ওঠে, কিন্তু আপনাকে বর্ণনা করার জন্য একটা শব্দই এনাফ। কাপুরুষ, এই একটি মাত্র শব্দই ডিজার্ভ করেন আপনি। ত্রয়ী মুখ নিঃসৃত অপমানসূচক বাক্য শুনে হাত মুঠো করে উঠে দাঁড়ায় আরসালান। শক্ত মুখে ত্রয়ীর পানে তাকিয়েই বলে ওঠে, আমাকে রাগিও না। সিংহ গর্জে উঠলে কি হয় জানো না বুঝি? অন্যের স্ত্রীকে নজর দিয়ে তাকে অপহরণ করে নিয়ে আসাকে কাপুরুষতা বলে আরসালান চৌধুরী? অথচ আপনি নিজেকে সিংহ বলে দাবি করছেন? কান খুলে শুনে রাখেন, আমাকে এই মুহূর্তে যেতে দিন, নয়তো কি? কথাখানা বলেই বিশ্রী সুরে অট্ট হাসিতে ফেটে পড়ে আরসালান। ত্রয়ী একটা শুকনো ঢোক গিলে সে মনে মনে হালকা হালকা ভয় পেলেও তা প্রকাশ করবে না। ত্রয়ী কিছু বলবে তার আগেই আরসালান গম্ভীর স্বরে বলে ওঠে, এত কাঠ খড় পুড়িয়ে সপ্তকে জেলে পড়লাম, তোমায় অপহরণ করে নিয়ে আসলাম এমনি এমনি যেতে দেওয়ার জন্য? অবশ্যই না। ত্রয়ী ষাঁড়ের আঁচল খামচে ধরে রাগে। আরসালানের দিকে ঘৃণিত ক্রোধান্বিত দৃষ্টিতে তাকায় সে। হঠাৎ আরসালান উঠে দাঁড়ায়, ত্রয়ীর দিকে এগোতে নিলে ভ্রু কুঁচকে পিছিয়ে যায় ত্রয়ী। ডাগর ডাগর রক্ষী পল্লব থেকে মুক্তন্যায় অশ্রুকণা বেরিয়ে পড়ে কপোল ছুঁয়ে। আরসালানের সেদিকে তাকিয়েই তাচ্ছিল্য হেসেই বলে ওঠে, শেষ, সব তেজ শেষ, চোখ দিয়ে তো জল বেরিয়ে পড়ল। মূর্খ আপনি আরসালান। অশ্রু শুধু দুঃখের জন্য বের হয় না, অশ্রু অতিরিক্ত রাগের বহির্প্রকাশও হয়।
আমার প্রচণ্ড ঘৃণা আর রাগ হচ্ছে আপনার উপর। আপনি একটা জঘন্য মানুষ। হয়তো মানুষ বললেও ভুল হবে। ত্রয়ী কথাখানা শোনার পর দাঁতে দাঁত চেপে তার দিকে এগিয়ে আসে আরসালান। ত্রয়ী দ্রুত চোখ বোলায় আশেপাশে, সামনে ট্রি টেবিলে থাকা ফলের থালায় ছুরি দেখে দ্রুত হাতে নেয় সেটা। রিন রিন শব্দে ঝংকার তুলে হাতে কাচের ছুরি। আরসালান তা দেখে তার গতি মন্থর করে। ত্রয়ী গর্জে বলে ওঠে, কাছে আসার চেষ্টাও করবেন না। আপনার মতন জঘন্য প্রাণীকে হত্যা করার সুযোগ পেলে আমি নিজেকে ধন্য মনে করব। ত্রয়ীর কথা শুনে আরসালান আরও ক্ষেপে যায়। প্রবল আক্রোশে ত্রয়ীর পানে এগোতেই এক নারী কণ্ঠ কানে এসে বাড়ি খায় তার। অপ্রস্তুত হয়ে শব্দের উৎস খোঁজায় সিঁড়ির দিকে তাকায় সে। তার সাথে সাথে ত্রয়ীও তাকায়। আরসালান, এটা কি করছো তুমি? কে এই মেয়ে? তুমি ওকে ধরে নিয়ে এসেছো কেন? আরসালানের মা কণা চৌধুরী ব্যতিব্যস্ত হয়ে সিঁড়ি বেয়ে নামতে নামতে আরসালানের উদ্দেশ্যে কড়া কণ্ঠে প্রশ্ন ছুঁড়ে মারেন। বিরক্তিতে শব্দ আওয়াজ করে আরসালান। ত্রয়ী তীক্ষ্ণ চোখে কণা চৌধুরীর দিকে তাকায়। ঘিয়ে রঙের শাড়ি পরিহিত মহিলা, বেশ লম্বা, চোখে মুখে রাজকীয় ভাব মিশে, হাতে মোটা মোটা সোনার বালা, পরিপাটি সাজগোজ। কণা চৌধুরী ত্রয়ীর সামনে এসে দাঁড়ালেই ভ্রু কুঁচকে ওনার দিকে তাকায় ত্রয়ী। কণা চৌধুরী কৌতূহল নিয়ে তাকে প্রশ্ন করে, কে তুমি মেয়ে? সেটা আপনার ছেলেকে প্রশ্ন করুন, যে আমাকে অপহরণ করে নিয়ে এসেছে। ত্রয়ী শক্তপোক্ত জবাবে ভদ্র মহিলা লজ্জা বোধ করেন। লজ্জায় মস্তক হেঁট হয়ে আসে তার। রাগ নিয়ে আরসালানের পানে চান তিনি। আরসালান মায়ের রাগ তেমন পাত্তা না দিয়েই বলে ওঠে, আপনি উপরে যান, এখানে। কথা শেষ হতে না হতেই আরসালান গাল কণা চৌধুরীর থাপ্পড় মারে। আচমকা এমন হওয়ায় চমকিত হয়ে মায়ের পানে তাকায় আরসালান। গালে এক হাত আপনা আপনি উঠে আসে তার। ত্রয়ী শূন্য চোখে তাদের দিকেই তাকিয়ে হাত শক্ত করে ছুরি ফেলে রেখেছে সে। এই থাপ্পড়টা তোমার গালে আরো আগে দেওয়া উচিত ছিল। আমার ভাবতেই লজ্জা লাগছে। তোমার মতো ছেলে জন্ম দিয়েছি আমি। ওটা জানোয়ার হবে। ত্রয়ীর কথা কণা চৌধুরীর রাগে আরো ঘি ঢেলে দেয়। ত্রয়ী ঘুরে যেতে নিবে অমনি আরসালান দ্রুত গতিতে এসে ত্রয়ীর খোলা কেশের একাংশ মুঠোয় করে নেয়। আকস্মিক আক্রমণে সূক্ষ্ম আর্তনাদ করে ওঠে ত্রয়ী। ঘাড় ঘুরিয়ে ঘৃণিত দৃষ্টি নিক্ষেপ করে আরসালানের পানে। তা দেখে বাঁকা হেসে ওঠে আরসালান। কণা চৌধুরী অবাক হয়ে তাকায় ছেলের কাণ্ডে। একজন মহিলা তার দিকে তাকে এখন থেকে নিয়ে যাওয়ার জন্য বলে। কণা চৌধুরী তখনই শান্ত একটা হুমকি ছুড়েন আরসালানের উদ্দেশ্যে, যদি তুমি মেয়েটিকে এক্ষুনি যেতে না দাও আরস, আমি আত্মহত্যা করব। এটা আমার প্রতীক্ষা। এবার তুমি চিন্তা করো, কোনটা বড়, তোমার লালসা নাকি তোমার মা? আরসালান মায়ের দিকে গাঢ় চোখে তাকায়। কণা চৌধুরীর মুখশ্রী বেশ শক্তপোক্ত। হঠাৎ উনি সত্যি এমন কিছু করবেন, নিজের মাকে বেশ ভালো করেই জানে আরসালান। ওনার কথা নড়চড় হবে না। ত্রয়ীর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আজ তুই বেঁচে গেলি, কিন্তু পরবর্তীতে কি হবে সেটা কালকে দেখা যাবে। কথাটুকু শেষ করে ত্রয়ী আরসালানের হাতে মুঠোয় থাকা চুলগুলো দিকে তাকায়। চুল প্রায় বেশিরভাগ অংশই আরসালানের হাতের মুঠোয়। ত্রয়ী বেশ সন্তর্পণে ছুরি চালায় আরসালানের ধরে থাকা হাতের অগ্রাংশের কেশে। নিঠুর মানবী হাতের চুল কেটে ফেলে এক লহমায়। তারপর আরসালানের চোখে চোখ রেখেই বলে ওঠে, ঘৃণার পরিমাণ এতটাই বেশি আরসালান চৌধুরী যে আপনার ছোঁয়ার চুলও আমি বহন করব না। ত্রয়ী ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। আরসালানের হাতে মুঠে বিশ্রী কেশ নিয়ে তেজ নিঃসৃত এক অপরূপার চলন দেখে। ত্রয়ীর প্রতিটি পদক্ষেপ যেন তার ক্রোধান্বিত ঝরে পড়ছে। কণা চৌধুরী হঠাৎ ত্রয়ীর পেছনে ছুট লাগান।
ততক্ষণ ত্রয়ী মহলের শেষ প্রান্তে চলে এসেছে। কণা চৌধুরী ডেকে উঠলে ত্রয়ী থেমে দাঁড়ায়, তার পানে তাকায় না। কণা চৌধুরী তার নিকট এসে অপরাধী কণ্ঠে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দিয়েছো তুমি? আমার গর্বের সন্তান এমন কুকর্ম করে বেড়াচ্ছে, অথচ আমি কিছুই করতে পারছি না। মাথো কোনো কিছু ভাবলেই সদ্য জন্মানো সেই নিষ্পাপ আরসের চেহারা মনে ভেসে ওঠে। মানুষ জন্মানোর সময় ফুলের মতো নিষ্পাপ হৃদয় নিয়ে জন্মায়, তারপরে ধীরে ধীরে তাতে পচন ধরে। ত্রয়ী এবার একটু ঘুরে কণা চৌধুরীর দিকে তাকায়। কণা চৌধুরীর আবছা আলোয় ত্রয়ীর দিকে তেজশ্রী মুখশ্রী দেখতে না পেলেও সে যে ঘুরে তার দিকেই তাকিয়েছে তা বুঝতে পেরেছে। ত্রয়ী কণা চৌধুরীকে একবার আপাদমস্তক দেখে বলে, আপনাকে দেখে আমার শিক্ষিত সচেতন বলেই মনে হচ্ছে, কিন্তু আপনার সন্তান পশুতে পরিণত হয়েছে। এটা একজন মা হিসেবে আপনার ব্যর্থতা নাকি দুর্বলতা তা আমি জানি না। একজন মা না হয়ে একজন মানুষ হয়ে চিন্তা করবেন আপনার ছেলেটি কি শাস্তি হওয়া উচিত। একজন মেয়ের নিষ্পাপ জীবন চলে গেছে আপনার ছেলের লালসার শিকার হয়ে। জানি অপমানে আত্মহত্যা করেছে মেয়েটি। আমার কথা তো বাদই দিলাম। কথাটুকু বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না ত্রয়ী। তার নিকট তার আর না দেখে ভদ্রমহিলা মনে কী রূপ পরিবর্তন এলো। দ্রুত ত্যাগ করে এই মহল আর আঙ্গিনা, এই যেন জাহান্নামের ন্যায় পাপীর ছেঁড়ায় সিক্ত। 10টা বেজে 11টা বাজার পথে। এখন বাড়িতে পৌঁছনি ত্রয়ী। সকলে চিন্তিত মুখে ড্রয়িং রুমে বসে আছে। একটু পর পর কেঁদে ওঠে তন্দ্রা। মিসেস সুদ্রি সেন্সলেস হয়ে গিয়েছিলেন ছেলের নামে এমন অপবাদ সংবাদ শুনে। ওনাকে নিজের রুমে নিয়ে শুয়ে দেওয়া হয়েছে। তার মাঝে আবার ত্রয়ী এখনো বাড়ি ফিরছে না। কোথায় গেছে তাও স্পষ্ট নয়। মিনি তন্দ্রার পৃষ্ঠে মৃদু হাত বোলাতে পাশে বেলা বসে তার রাগান্বিত মুখ নিয়ে। সুপ্তর বাবা আর বর্ণ একটু আগেই থানায় গিয়েছিল। কলিং বেলের আওয়াজ সকলেই সদর দরজার দিকে তাকিয়েই সকলে। মিনি তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলে দেয়, এই আশায় যে ত্রয়ী এলো বুঝি। দরজা খুলে কমলা রঙের আবৃত রমণীকে দেখে স্বস্তি পায় সে, কিন্তু ত্রয়ীর থমথমে মুখশ্রী দেখে কিছু না বলেই তাকে ভেতরে ঢুকতে দেয় মিনি। সে ঢুকতেই বেলার ওপর হামলে পড়ে, যেন তারই অপেক্ষায় ছিল। এত রাতে কোথায় গিয়েছিলে তুমি? ত্রয়ী কিছু না বলে সিঁড়ির দিকে এগোয়। শাড়ির আঁচল অবহেলায় মেঝেতে লুট খাচ্ছে। বৃদ্ধস্ত চেহারা, শক্ত মুখশ্রী। ত্রয়ী পাত্তা নাও দেওয়াতে দেওয়ালকে গায়ে মাখে বেলা ফের বলে ওঠে, কালা হয়ে গিয়েছো, শুনতে পাচ্ছ না কি বলছি? কোথায় গিয়েছিলে? এখানে এতজন তোমার জন্য চিন্তা করে বসে আছে, আর তুমি কি রকম আচরণ করছো? নাকি সুপ্ত ভাই জেলে যেতেই তোমার আঁচল চেহারা বেরিয়ে এসেছে? ত্রয়ী সিঁড়িতে পা রাখতে ত্রয়ীর হাত ধরে ফেলে বেলা। প্রশ্নের উত্তর না দিয়ে যেতে পারবে না তুমি। ত্রয়ী একটা লম্বা শ্বাস নিয়ে চোখ বন্ধ করে, তারপর পেছন ঘুরে আচমকা চড় বসায় বেলার গালে। স্তব্ধ পুরো ড্রয়িং রুম। উপস্থিত সকলে নিস্তব্ধ হয়ে ত্রয়ীর দিকে আর বেলার দিকেই তাকিয়ে আছে। কি হয়েছে বোধগম্য হতেই বেলার হাত আপনা আপনি তার কপাল স্পর্শ করে। অবাক লোচনে তাকায় সামনে থাকা ত্রয়ীর দিকে। রাগের দরুন সবেগে ওঠানামা করছে ত্রয়ীর বক্ষাংশ। চোখে মুখে স্পষ্ট রাগের ছাপ। মেঝে ছুঁই ছুঁই শাড়ির আঁচল কাঁধে তুলে নেয় ত্রয়ী। তারপর বেলার দিকে আঙুল উঁচিয়ে বলে, নিজের সীমার মধ্যে থাকো। আমাকে যা ইচ্ছে বলার রাইট আমি কাউকে দেইনি। বেলার হাত তখনও তার গালে রয়েছে। সে বিস্ময় মিশ্রিত কণ্ঠে ত্রয়ীকে প্রশ্ন করে, তুমি আমাকে থাপ্পড় মারলে? আরও আগেই মারা উচিত ছিল আমার। আমি সত্যিই তোমাকে থাপ্পড় মেরেছি। বেশ শব্দ হয়েছে, আর এখানে উপস্থিত সবাই দেখেছে। বেলার বিস্ময় এবার তার রাগের পরিণত হয়। এক প্রকার চেঁচিয়েই বলে ওঠে, কোথায় গিয়েছো জিজ্ঞেস করতেই তোমার গায়ে লেগে গিয়েছে? আমার গায়ে হাত তুললে তুমি?
আওয়াজ নিচে বেলা। তুমি আমার চরিত্র আঙ্গুল তুলছো? আমি থানাতে গিয়েছিলাম সুপ্তের কাছে। ওনার প্রতি না তোমার এত পীড়িত? তাহলে এখন একটা মিথ্যে অপবাদের রটার পরেই তুমি তাকে সুপ্ত ভাইয়া বলতে সম্বোধন করতে শুরু করে দিয়েছো, যেখানে এতদিন তোমার মুখে সুপ্তের পরে ভাইয়া শব্দটার কোনো অস্তিত্বই ছিল না। বেলা কি বলবে খুঁজে পায় না। ত্রয়ী তর্ক আর রাগান্বিত কণ্ঠের কাছে সে হেরে যায়। চেঁচামেচি শুনে নিচে নামে মিনির মা। তাকে দেখেই বেলা হইচই করে ওঠে। দেখো ছোট মামি, তোমাদের বাড়ির বউ আমাকে থাপ্পড় মেরেছে। আমি কি এমন বলেছি তাকে? শুধু এতটুকুই জিজ্ঞেস করেছি সে কোথায় গিয়েছিল, আসতে কেন দেরি হলো।